হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু CHO WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ প্রিপারেশনের 12 নম্বর পর্ব। শুধু স্টাফ নার্স গ্রেড 2 না, এছাড়াও যারা CHO প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সমানভাবে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। কারণ লাস্ট যে ইন্টারভিউ হয়েছিল CHOর, সেখানকার কিছু কোশ্চেন আমাদের অলরেডি নোট ডাউন করা রয়েছে। সেগুলো যদি আমরা ফলো করি তো সেখান থেকে এই ধরনের কিছু টার্ম তুলে দেওয়া হয়েছিল। ইনসিডেন্টস কী, সার্ভেলেন্স কী, কেস স্টাডি কী, এ সমস্ত কিছু টার্মিনোলজি থেকে কোশ্চেন করা হয়েছে। এছাড়াও যারা অলরেডি CHOর কিছু এক্সামিনেশন দিচ্ছ সেখানেও দেখবে এই ধরনের কিছু কোশ্চেন করা হচ্ছে। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করব, যেগুলো আশা করি ইন্টারভিউ কাজে লাগবে। তো এখানে যদি আমরা দেখি, প্রথমে আমাদের রয়েছে কমিউনিটি ডেফিনেশনটাকে চাওয়া হয়, বা ডিজিজের ডেফিনেশন চাওয়া হয়, হেলথের ডেফিনেশন চাওয়া হয়। তো যারা কমিউনিটি ফিল্ডে রয়েছে তাদের জন্য কমিউনিটি টার্মটা অবশ্যই জানতে হবে। তো এখানে বলা হয়েছে কমিউনিটি কি, হিউম্যান পপুলেশন লিভিং উইদিন এ লিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়া উইথ উই ফিলিং মানে একটা নিজেদের মধ্যে নিজস্বতা ভাব অ্যান্ড ক্যারিং অনেক কমন ইন্টারডিপেন্ডেন্ট লাইফ। মানে কী বলা হয়েছে, যদি আমরা একটা জায়গাকে এখানে ধরো এটা একটা এ প্লেস, তো এখানে যে সমস্ত মানুষগুলো থাকছে, এখানে এক ধরনের মানুষ আছে, একটা কমিউনিটি, এটা একটা কমিউনিটি, এটা একটা কমিউনিটি, 1 2 3 4 এখানে 5টা কমিউনিটি দেখানো হয়েছে। এখানে অনেক সূক্ষ্ম মানুষ রয়েছে, এখানে এক ধরনের মানুষ রয়েছে, এখানে এর ধরনের মানুষ রয়েছে এখানে। তো কমিউনিটি বলতে আমরা কী বলছি, একটা লিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়া, এর মধ্যে যে সমস্ত মানুষজনগুলো রয়েছে তাদের মধ্যে যদি একটা কমন ইন্টারেস্ট থাকে, নিজেদের মধ্যে একটা কমন, এর মধ্যেও একটা কমন ইন্টারেস্ট থাকছে। এটা হতে পারে এদের নিজস্ব ধর্ম কী রয়েছে, নিজের কাস্ট কী রয়েছে। অনেক জায়গায় আমরা দেখি বা যেখানে কারখানা রয়েছে তার নিয়ারেস্ট এলাকাগুলিতে অনেক শ্রমিক পাওয়া যায়। তো তাদের মধ্যেও একটা কমিউনিটি রয়েছে, তারা শ্রমিক। এই যে একটা তাদের মধ্যে কমন ইন্টারেস্ট রয়েছে বা একটা কমন লক্ষণ রয়েছে, তারা শ্রমিক, তারা এই কারখানায় কাজ করে বা কোনো একটা কারখানায় কাজ করে। তো এই যে কন্ডিশনটা, তাকে বলা হচ্ছে কমিউনিটি। নেক্সট রয়েছে হেলথ। হোয়াট ইজ হেলথ? হেলথের ডেফিনেশন আমাদের অলরেডি সবারই একটা করে মুখস্থ করা রয়েছে। যেটা দিয়েছে, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। নট মিয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। কোনো ডিজিজ এবং কোনো ইনফার্মিটি বা অসুস্থতা কোনো কিছুই থাকবে না, একদম তাকে সব দিক থেকে ভালো হতে হবে। তার ফিজিক্যাল গঠন ঠিকঠাক থাকবে, কোনো ফিজিক্যালি ডিসঅর্ডার থাকবে না, কোনো মেন্টাল ডিসঅর্ডার থাকবে না, এবং তাকে স্পিরিচুয়ালি, এখানে স্পিরিচুয়াল টার্মটা যদিও বা নেই, সোশ্যালি তাকে ওয়েলবিং হতে হবে। এই 3টে টার্ম এখানে চাওয়া হয় হেলথের ক্ষেত্রে, যেটা বলেছে। তো এর ডেফিনেশনে এটাই রয়েছে। নেক্সট আমাদের এখানে দুটো টার্ম রয়েছে, ডিজিজ এলিমিনেশন এবং ডিজিজ ইরাডিকেশন। ডিজিজ এলিমিনেশন এবং ইরাডিকেশনের মধ্যে পার্থক্য কী? এখানে অনেকের গুলিয়ে যায়, এলিমিনেশন এবং ইরাডিকেশনের মধ্যে অনেক গুলিয়ে যায়। এলিমিনেশন এখানে বলা হয়েছে, আমরা সবাই হারপিকের অ্যাড দেখেছি। তো হারপিকে একটা স্পেলিং লেখা থাকে, যাও হারপিকে আমরা একটা অ্যাড দেখেছি, লাইজলেরও অ্যাড দেখেছি। তো ওখানে দেখা হয় একটা জায়গায় অনেক জীবাণু রয়েছে, সেখানে কোনো একটা হারপিক সলিউশন বা লাইজলের সলিউশন দিয়ে এটাকে মপ করা হলো, মুছে দেওয়া হলো। তো মুছে দেওয়ার পর কী দেখায়, এখানে একটা বা দুটো জীবাণু রয়েছে, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। তো এই যে কন্ডিশনটাকে, এটাকে আমরা বলবো এলিমিনেশন। এখানে কী হয়েছে দেখো, এখানে কিন্তু এখনও যে জীবাণুটা ছিল সেটা এখনও অস্তিত্ব থেকে গেছে, সেই জন্য এই কন্ডিশনটাকে আমরা বলবো এলিমিনেশন। বাট ইরাডিকেশন কখন বলবো, যখন এই কন্ডিশনটা থেকে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো জীবাণুই থাকবে না, তখন আমরা এই কন্ডিশনটাকে বলবো ইরাডিকেশন। এটা এখানে বলা হয়েছে, এবার দেখে নাও। হোয়াট ইজ ডিজিজ এলিমিনেশন? কমপ্লিট ইন্টারাপশন অফ ট্রান্সমিশন of a disease in a limited geographical area, but the causative agent of that disease may persist in the environment. কোনো একটা ডিজিজ, তার যে পজিটিভ অর্গানিজম, সেই পজিটিভ অর্গানিজমের ট্রান্সমিশনটা, অর্থাৎ একজনের থেকে অন্যজনের ছড়িয়ে পড়া, সেটাকে আমরা পুরোপুরি কন্ট্রোল করে দিচ্ছি বা স্টপ করে দিচ্ছি। বাট দ্য পজিটিভ অর্গানিজম বা এজেন্ট অফ দ্যাট ডিজিজ মে পারসিস্ট ইন দ্য এনভায়রনমেন্ট। কিন্তু ওই যে এনভায়রনমেন্ট বা যে জায়গায় মানুষগুলো বসবাস করে বা যে জায়গায় ডিজিজটা ছিল, যেখানে ছড়াচ্ছিল, সেই জায়গায় তার ডিজিজটা আছে, বাট সেটা ডিজিজ হতে পারছে না বা একজনের থেকে অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারছে না, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে এলিমিনেশন। বাট ইরাডিকেশনের ক্ষেত্রে ডেফিনেশন দেওয়া হয়েছে কমপ্লিট এক্সটারমিনেশন অফ পজিটিভ অর্গানিজম অফ এ ডিজিজ ফ্রম এনভায়রনমেন্ট। যে পজিটিভ অর্গানিজমটাকে পুরোপুরি এক্সটারমিনেশন হয়ে যাচ্ছে, পুরোপুরি নির্মূল হয়ে যাচ্ছে কোনো একটা এনভায়রনমেন্ট থেকে, তখন তাকে আমরা বলছি ইরাডিকেশন। যেমন আমরা উদাহরণটা দিলাম, এখানে কিন্তু কোনো
মাইক্রো অর্গানিজম বা জীবনের অস্তিত্ব নেই, বাট এখানে কিন্তু একটা বা দুটো অস্তিত্ব থাকে। আমরা টিভিতে যে অ্যাডগুলো দেখেছি এটা কিন্তু সবসময় ওনারা 99.9% বলে, 100% কিন্তু কখনোই বলে না। তো সেই কন্ডিশন হচ্ছে আমাদের এলিমিনেশন, এবং যখন 100% কিছুই থাকবে না, নির্মূল হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো ইরাডিকেশন। নেক্সট রয়েছে এজেন্ট। হোয়াট ইজ এজেন্ট? আমরা আগের দিনই এপিডেমিওলজিক্যাল ট্রায়াডের 3টে বলেছিলাম, এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট। সেখানে আমরা অলরেডি এজেন্ট নিয়ে আলোচনা করেছি। এজেন্ট কি? দ্য কজ অফ ডিজিজ, যার জন্য ডিজিজ হচ্ছে সেটাকে আমরা বলছি এজেন্ট। সেটা বায়োলজিক্যাল হতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এগুলো হতে পারে, বা কেমিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, সেটা আমরা আলোচনা করেছিলাম। নেক্সট রয়েছে আমাদের হোস্ট, অর্গানিজম হু হারবার্স দ্য ডিজিজ। কোনো একটা ডিজিজ হওয়ার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে আমাদের এজেন্ট। হোস্টকে যার মধ্যে হচ্ছে, অর্গানিজম হু হারবার্স দ্য ডিজিজ, কোনো অ্যানিম্যাল হতে পারে, কোনো মানুষ হতে পারে, যার মধ্যে ওই এজেন্টটা থাকছে সেটাই হচ্ছে আমাদের হোস্ট। এনভায়রনমেন্ট তো আগে বলেছি, এক্সটার্নাল সারাউন্ডিং অফ ম্যান সাচ এস এয়ার, ওয়াটার, হাউজিং, প্ল্যান্ট, এটসেট্রা। নেক্সট এখানে রয়েছে প্রিমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি প্রিভেনশন। প্রিভেনশন একে মোটামুটি আমরা মেন 3 ভাগে ভাগ করে রাখি: প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, বাট আরও একটা নতুন অ্যাড হয়েছে, সেটাকে আমরা বলি প্রাইমোডিয়াল বা প্রিমোডিয়াল, একটা টার্ম ইউজ করা হয়। তো প্রাইমোডিয়াল বা প্রিমোডিয়াল কোন কন্ডিশন থেকে আমরা বলবো? কোনো একটা ডিজিজ হওয়ার জন্য কিছু কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। কাদের হাইপারটেনশন হয়? যারা ওবেস, যারা বেশি কাজকর্ম করে না, সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করে, তাদের হাইপারটেনশন হওয়ার কথা। যারা স্মোকিং, অ্যালকোহল এগুলো ড্রিঙ্ক করে, তাদের একটা চান্স থাকে লাং ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে। তো এই যে রিস্ক ফ্যাক্টর যেগুলো রয়েছে, যাদের ওবেসিটি, তাদের HTN হওয়ার চান্স থাকে, অর্থাৎ এখানে যে ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, এগুলো হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর। তো সেই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলোকে যখন আমরা মডিফাই করব, তখন সেইগুলো আমাদের হয়ে যাবে প্রাইমোডিয়াল প্রিভেনশন। কোনগুলো আমরা রিস্ক ফ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলোকে যখন আমরা মডিফাই করছি, তখন সেটা হয়ে যাবে আমাদের প্রাইমোডিয়াল প্রিভেনশন। নেক্সট রয়েছে আমাদের এখানে ডেফিনেশন কী রয়েছে? অ্যাকশন টেকেন প্রায় দ্য ডেভেলপমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর ইন পপুলেশন। রিস্ক ফ্যাক্টরগুলোকেই আমরা ডেভেলপ হতে দিচ্ছি না, কাকে ওবেস হতেই দিচ্ছি না, তাকে আমরা বলছি রেগুলার এক্সারসাইজ করতে, বা যেমন এনার্জি ইনটেক করবে সেই পরিমাণ তাকে খরচ করতে হবে, স্মোকিং, অ্যালকোহল এগুলোকে হ্যাবিট ত্যাগ করতে হবে। তো সেই রিস্ক ফ্যাক্টরগুলো যখন আমরা ডেভেলপ হতেই দিচ্ছি না, তখন সেটাকে বলা হচ্ছে প্রাইমোডিয়াল প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন কাকে বলবো? এখানে ডেফিনেশন কী দেওয়া রয়েছে? অ্যাকশন টেকেন প্রায়র দ্য অনসেট অফ ডিজিজ। কোনো একটা ডিজিজ হওয়ার আগে যখন আমরা কোনো প্রিভেনশন নিচ্ছি, তখন তাকে বলা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনের এর 2টি ভাগ রয়েছে, ভাগ বলবো না, এর পার্ট রয়েছে। 1 হেলথ প্রমোশন, 2 স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশন এবং স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশন বলতে কী বুঝি? আমাদের হেলথকে আরও উন্নত করতে হবে। আমার 2 দিন ছাড়া কোনো একটা অসুখ হয়, বা আমার ওয়েট ঠিকঠাক নেই, আমার ব্লাড প্রেশার ঠিকঠাক নেই, বা আমি দুর্বল, তো সেটাকে যখন আমরা হেলদি হওয়ার জন্য বিভিন্ন ধরনের টেকনিক ফলো করছি, বা আমরা হেলদি হতে চাইছি, সেই কন্ডিশনটাকে আমরা বলছি হেলথ প্রমোশন। খারাপ হ্যাবিট থাকলে সেগুলোকে আমরা ত্যাগ করছি, গুড যে সমস্ত হ্যাবিটগুলো রয়েছে সেগুলো আমরা ওয়েলকাম করছি। তো সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে হেলথ প্রমোশন, আমাদের হেলথটাকে উন্নত করার জন্য। স্পেসিফিক প্রোটেকশান, কোনো একটা স্পেসিফিক ডিজিজ বা কন্ডিশনের এগেনস্ট যখন আমরা প্রোটেকশান নিচ্ছি, যাতে আমার যক্ষা না হয় তার জন্য আমি BCGর ভ্যাকসিন নিচ্ছি, যাতে আমার অন্যান্য রোগ না হয়, বিভিন্ন আমরা ভ্যাকসিনেশন দিচ্ছি। তো স্পেসিফিক প্রোটেকশান, কোনো একটা ডিজিজের এগেনস্টে যখন আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সেই ডিজিজের এগেনস্টে প্রোটেকশান দিচ্ছি, তখন সেটাকে বলছে স্পেসিফিক প্রোটেকশান। এটা আসছে আমাদের প্রাইমারি প্রিভেনশনের আন্ডারে। সেকেন্ডারি প্রিভেনশন কাকে বলবো? এখানে ডেফিনেশন কী দেওয়া রয়েছে? অ্যাকশন টেকেন টু ইন্টারাপ্ট দ্য প্রোগ্রেস অফ ডিজিজ। এখানে কী বলা হয়েছে? অ্যাকশন টেকেন টু ইন্টারাপ্ট দ্য প্রোগ্রেস অফ ডিজিজ।
এই ক্ষেত্রে আমাদের ডিজিজ হয়ে গেছে, প্রাইমারি এখানে ক্ষেত্রে আমাদের কোনো ডিজিজ এখনও হয়নি, সেকেন্ডারির ক্ষেত্রে আমাদের অলরেডি ডিজিজ হয়ে গেছে, বাট সেটাকে আমরা ইন্টারাপ্ট করছি যাতে আর প্রোগ্রেস না ঘটে বা এর যাতে আর খারাপ কিছু কন্ডিশন না হয়। তো সেই কন্ডিশনটাকে আমরা বলছি সেকেন্ডারি প্রিভেনশন। এক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা কী কী করতে পারি? এক্ষেত্রে আমরা করতে পারি এক আর্লি ডায়াগনোসিস। আমরা যদি ডিজিজটাকে জানতে পারি বা আর্লি ডায়াগনোস করতে পারি তাহলে কিন্তু ডিজিজের আমরা ম্যানেজমেন্ট করতে পারব। দুই আমাদের রয়েছে প্রম্পট ট্রিটমেন্ট। আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট এর মাধ্যমে আমরা সেকেন্ডারি প্রিভেনশন করতে পারি। নেক্সট রয়েছে আমাদের কি টার্সিয়ারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশন আমরা কীভাবে করতে পারি? ডেফিনেশন কী রয়েছে? অ্যাকশন টেকেন ইন লেটার ফেজ অফ ডিজিজ। যদি আমরা সেকেন্ডারি ট্রিটমেন্ট না করি, অর্থাৎ আমাদের প্রাইমারি লেভেল ছিল তখন আমরা কিছু করিনি, সেকেন্ডারি লেভেলেও আমরা ডিজিজ হয়ে গেছে তা কোনো ট্রিটমেন্ট করিনি, কোনো ডায়াগনোসিস করিনি, যেমন হচ্ছে এটা হতে দিচ্ছে, তো শেষ পর্যন্ত যদি কী হবে, যদি আমরা কোনো ট্রিটমেন্ট না করি সেটা আরও এমন কন্ডিশান হয়ে যাবে, সেক্ষেত্রে মানুষের জীবনহানি হতে পারে, অথবা এমন কন্ডিশানে পৌঁছে যাবে যেখানে তার ডেলি লাইফগুলো আর করতে পারবে না, সে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে বা তার অন্য কিছু প্রবলেম হতে পারে। তো এটাকে আমরা বলা হচ্ছে limitation of disease and rehabilitation। ডিজিজ লিমিটেশন এবং রিহ্যাবিলিটেশন, এক্ষেত্রে আমরা এমন কিছু টেকনিক ফলো করব যাতে করে সে তার পরবর্তী লাইফ ঠিকঠাকভাবে লিড করতে পারে বা সে সুস্থ হতে পারে, বা এমন কোনো কন্ডিশনে চলে যাবে না যেক্ষেত্রে তাকে আর ফিরিয়ে আনা যাবে না, বা অনেকের ক্ষেত্রে যদি হ্যান্ডিক্যাপ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, সেক্ষেত্রে তাকে তার ডেলি লাইফ চালানোর জন্য তাকে আমরা এমন কিছু রিহ্যাবিলিটেটিভ কাজকর্ম বা এমন কিছু জীবিকার দিকে উৎসাহ করব যাতে সে সেইগুলো করে তার নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারে। তো সেটাকে আমরা বলছি টার্সিয়ারি প্রিভেনশন। এই হচ্ছে আমাদের প্রিভেনশনের 3টে ভাগ। নেক্সট আমাদের রয়েছে ইনসিডেন্স। ইনসিডেন্স বলতে কী বোঝো? এখানে বলা হচ্ছে নাম্বার অফ নিউ কেস অকারিং ইন এ ডিফাইন্ড পপুলেশন ডিউরিং এ স্পেসিফিক টাইম পিরিয়ড। নাম্বার অফ নিউ কেস, এখানে শুধুমাত্র নিউ কেসকে ধরা হয়, সেটা হচ্ছে আমাদের ইনসিডেন্স। 2026 আমরা প্রথম ওয়েস্ট বেঙ্গলের নিপা আক্রান্তের সংখ্যা শুনেছিলাম দুজন নার্স হয়েছিল। তো 2026 কতজন আমরা আক্রান্ত পেয়েছি? 2 জন। তো এটা হয়ে যাবে আমাদের ইনসিডেন্স। কেন? কারণ এটা আমাদের রিসেন্ট ঘটনা। রিসেন্ট কতগুলো হয়েছে, রিসেন্ট কটা কেস হয়েছে, সেটা হচ্ছে আমাদের 2টো কেস, তো সেটাকে আমরা বলবো ইনসিডেন্স। নেক্সট এখানে এর সাথে রিলেটেড একটা টার্ম রয়েছে প্রিভ্যালেন্স। এখানে হচ্ছে প্রিভ্যালেন্স, টোটাল কেস ওল্ড প্লাস নিউ ইন এ ডিফাইন্ড পপুলেশন ওভার এ পয়েন্ট অর পিরিয়ড অফ টাইম। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম 2026 হয়েছে আমাদের 2টো কেস, এটা হয়ে গেল আমাদের ইনসিডেন্স। প্রিভ্যালেন্সের ক্ষেত্রে কী হবে? ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখব 2026 আগে পর্যন্ত কতগুলো কেস ছিল, তো অর্থাৎ 2024, 2023, 22, 21 বা এর আগে 2002, তো সমস্ত যে কেস রয়েছে সেই ওল্ড কেস প্লাস এখন যে নিউ 2টো কেস, সেই 2টোকে একসঙ্গে বলা হচ্ছে প্রিভ্যালেন্স। এটুকু ডিফারেন্স, আর অন্য কিছু ডিফারেন্স নয়, এটা এখানে বলা রয়েছে, ডেফিনেশনটা আমরা মুখস্থ করে নিতে পারি। নেক্সট আমাদের রয়েছে এন্ডেমিক, এপিডেমিক, স্পোরাডিক, প্যান্ডেমিক। 4টে টার্ম রয়েছে। ফার্স্ট রয়েছে স্পোরাডিক, নেক্সট রয়েছে এন্ডেমিক, নেক্সট এপিডেমিক, নেক্সট প্যান্ডেমিক। তো প্রথমে আমরা বলে রাখি বোঝার জন্য, স্পোরাডিকের থেকে আমাদের এন্ডেমিক বেশি, এন্ডেমিকের থেকে আমাদের এপিডেমিক বেশি পপুলেশনকে অ্যাফেক্ট করছে, এপিডেমিকের থেকে আমাদের প্যান্ডেমিক বেশি পপুলেশনকে অ্যাফেক্ট করছে। অর্থাৎ স্পোরাডিক যদি আমাদের 1 হয়, এন্ডেমিক হতে পারে আমাদের 4 হতে পারে, বা একটা বেশি সংখ্যায় হতে পারে। এটা যদি 4 হয়, এটা হতে পারে আমাদের 40, এটা যদি 40 হয়, এটা আমাদের হতে পারে 400। তো একটা হিউজ সংখ্যক। স্পোরাডিক মাঝে মাঝে হবে, এন্ডেমিক তার তুলনায় বেশি হবে,
এপিডেমিক এন্ডেমিকের থেকে বেশি হবে, প্যান্ডেমিক এপিডেমিকের থেকে বেশি হবে। এই হচ্ছে আমাদের মেন বিষয়। তো যখন আমরা বলবো যে এপিডেমিকের থেকে বেশি, তখন আমাদের বুঝে নিতে হবে সেটা প্যান্ডেমিক। সেটা কিন্তু এপিডেমিক থেকে বেশি হলে এন্ডেমিক হবে না। এবার আমরা আসছি ডেফিনেশনে। প্রথমে আমরা আগে স্পোরাডিকটা দেখে নেব। স্পোরাডিক নিচে রয়েছে, এখানে কী বলেছে, কেস অফ এ ডিজিজ আর ওয়াইডলি সেপারেটেড ইন স্পেস অ্যান্ড টাইম। স্পেস অ্যান্ড টাইম দ্বারা সেপারেটেড, অর্থাৎ একটা সময় হবে আবার অনেকটা ডিফারেন্স সময়ে হবে, একটা স্পেসে হবে আবার অন্য একটা জায়গায় হবে। অ্যান্ড সো লিটিল অর নো কানেকশান উইথ ইচ আদার, এদের মধ্যে কানেকশান থাকতে পারে অথবা কানেকশান নাও থাকতে পারে, এটা এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে। তো ভারতের আমরা দক্ষিণ পাঠ আঁকলাম, এখানে অনেকগুলো রাজ্য রয়েছে। তো এখানে আমরা জাস্ট একটা স্ট্রাকচার এঁকে দিলাম। তো এখানে আমরা ধরুন নিপারটাই নিপার ক্ষেত্রে যদি আমরা উদাহরণটা দিই, তো আমরা শুনেছিলাম তো কেরালাতে আমাদের নিপা ভাইরাসের একটা কেস রয়েছে বা কয়েকটা কেস আমরা রয়েছে। তো এখানে আমরা একটা কেস পেয়েছি, আবার ওয়েস্ট বেঙ্গলে এখানে কেস পেয়েছি। এটাও কিন্তু অনেকটা সময়ের ডিফারেন্সে পেয়েছি। এটা ধরো আমরা 4 মাসে পেয়েছি, এটা আমরা পেয়েছি 1/26-এ। তো 26 সালে, এটা আমরা 24 সালে পেয়েছি। তো এখানে একটা ঘটেছে, এখানে একটা ঘটেছে, আবার এখানে একটা ঘটেছে, এটা ধরো ঘটেছে আমাদের 2000 সালে। তো 2024, 2026 সালে, এই যে 3টে জায়গায় ঘটেছে এবং 3টে সময়ে ঘটেছে। সময়ের মধ্যেও গ্যাপ আছে এবং যে জায়গায় ঘটেছে সেই জায়গার মধ্যেও গ্যাপ রয়েছে, একটা ডিফারেন্স রয়েছে। তো এই কন্ডিশানটাকে দেখে আমরা কী বুঝবো, এখানে হয়েছে বলে এখানে হয়েছে, এটা কিন্তু কখনো আমরা বলতে পারবো না, কারণ না একই সময়ে হয়েছে না এর কাছাকাছি জায়গায় হয়েছে। এখানের সঙ্গে এখানে কোনো আমরা সম্পর্ক দেখাতে পারবো না। তো এই যে কন্ডিশান, কোনো একটা ডিজিজ যখন একটার সঙ্গে একটা রিলেটেড থাকবে না বা একটার কারণে আরেকটা হচ্ছে না এবং অনেকটা জায়গা এবং সময়ের ব্যবধানে হবে, তখন তাকে আমরা বলবো স্পোরাডিক। কি বলবো? স্পোরাডিক। ওখানে ডেফিনেশনে এটাই লেখা রয়েছে। নেক্সট আমরা যদি দেখি, ওখানে আমাদের রয়েছে এন্ডেমিক। এন্ডেমিক ওখানে কী বলা হয়েছে, endemic constant presence of a disease in a defined geographical area, usual or expected frequency of a disease in a population। কোনো একটা ডিজিজ ঘটছে, সেটা রেগুলার কনস্ট্যান্ট বেসিসে রয়েছে। আমরা যদি হসপিটালে যাই, হসপিটালে আমরা সবসময় দেখতে পাবো, কি দেখতে পাবো, সেখানে দুটো ওয়ার্ড, আমরা মেল এবং ফিমেল ওয়ার্ড আঁকলাম। এখানে সবসময় ডায়রিয়ার একটা পেশেন্ট রয়েছে, এখানেও ডায়রিয়ার একটা পেশেন্ট রয়েছে। এটা রেগুলার, এটা প্রতিদিনে থাকছে। হয়তো সেটা সংখ্যাই কম রয়েছে, দিনে হয়তো একটা করে পেশেন্ট আসে বা মাসে একটা করে পেশেন্ট আসে। তো ডায়রিয়ার কেস আমরা সবসময় পাবো, এটা কনস্ট্যান্ট, একটা করে আসছে। মানে আমরা এমন কিছু স্টেপ নিয়ে নেবো না যে আমরা চারিদিক ব্লিচিং ছড়াতে শুরু করে দিলাম, বা যেই জায়গায় একটা পাড়াতে একটা হয়েছে তো চারিদিক আমরা ব্লিচিং দিয়ে ঘিরে ফেললাম, বা জায়গাগুলো আমরা স্যাম্পল কালেকশন করতে শুরু করলাম। কারণ একটা হতে পারে, 1 মাসে একটা হতে পারে, 2 মাসে একটা হতে পারে। তো সেটা কনস্ট্যান্টলি প্রেজেন্ট থাকবে, বাট সেটা থাকবে আমাদের এক্সপেক্টেড একটা ফ্রিকোয়েন্সির মধ্যে। একটা থাকবে 1 পার মান্থ, বা আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রেও দেখি প্রতি বছর ম্যালেরিয়া বা ডেঙ্গুর রোগী থাকেই। তো এই যে কন্ডিশানটা নর্মালি যখন থাকছে, তখন তাকে আমরা বলবো এন্ডেমিক। এটা হবে আমাদের ইউজুয়াল অথবা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির মধ্যে, বাট এটা হচ্ছে এন্ডেমিক। বাট যখন একটার বদলে সবই ডায়রিয়া পেশেন্ট, একটা হাসপাতালে একটা দিনে 5টা ডায়রিয়া পেশেন্ট, এখানেও 5টা, এখানেও 5টা, তো সেই কন্ডিশানটাকে আমরা বলবো এপিডেমিক। এর থাকার কথা ছিল একটা, বাট সেটা হয়ে গেছে একদিনেই 5টা, এখানেও একদিনে 5টা, আবার পরের দিন এখানেও 5টা, এখানেও 6টা। তো এই যে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো এপিডেমিক। এখানে ডেফিনেশনে সেটাই বলা হয়েছে, এপিডেমিক হোয়েন এ ডিজিজ অকার্স ক্লিয়ারলি ইন এক্সেস অফ নর্মাল এক্সপেক্টেন্সি। আমার যেটা নর্মাল এক্সপেক্টেন্সি ছিল, দিনে একটা হতে পারে, মাসে একটা হতে পারে, সেটা মাসে একটা না হয়ে একদিনে 10টা, একদিনে 5টা হয়ে যাচ্ছে। তো সেই কন্ডিশনটাকে আমরা বলবো এপিডেমিক। নেক্সট রয়েছে এটা বাড়তে বাড়তে, যেমন করোনার ক্ষেত্রে হয়েছিল, প্রথমে চায়নাতে হলো, চায়নায় 1-2 কেস ছিল, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এপিডেমিক হয়ে গেল, চায়নার মধ্যে এপিডেমিক হয়ে গেল। বাট চায়নাকে ক্রস করে যখন অন্য অন্য দেশে ছড়িয়ে পড়লো, ইন্ডিয়াতে ছড়িয়ে পড়লো, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, প্রত্যেকটা জায়গায় যখন ছড়িয়ে পড়লো,
বিভিন্ন কান্ট্রি বা ন্যাশনে যখন ছড়িয়ে পড়ছে তখন সেই কন্ডিশনটাকে ওটাকে যদি আমরা চাইনা ধরি, তো ইন্ডিয়াতে ছড়িয়ে পড়লো, বাংলাদেশে ছড়িয়ে পড়লো, ওখানে পাকিস্তান, আফগানিস্তান সব জায়গাতে ছড়িয়ে পড়লো। তো সেই কন্ডিশনটাকে আমরা বলবো প্যান্ডেমিক। যখন একটা ডিজিজ তার ন্যাশনাল ক্রস করবে, ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া হবে, তখন সেটাকে আমরা বলবো প্যান্ডেমিক। এখন ডেফিনেশন কী রয়েছে? An epidemic affecting a large section of population and occurs over a large geographical area, example part of nation, continent or world, তখন সেটাকে আমরা বলছি প্যান্ডেমিক। নেক্সট রয়েছে আমাদের নোজোকোমিয়াল ইনফেকশন। নোজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আমরা টার্মটা ইউজ করি। বর্তমানে HAI বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন টার্মটাই বেশি ইউজ করা হয়। তো এখানে কী বলা হয়েছে? অরিজিনেটিং ইন এ পেশেন্ট হোয়াইল ইন হসপিটাল হুইচ ওয়াজ নট প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। কোনো একটা মানুষ হসপিটালে অ্যাডমিশন হয়েছে, সে অ্যাডমিশন হয়েছে ডায়রিয়া নিয়ে, বাট একদিন, দুদিন, 3 দিনের দিন দেখা যাচ্ছে তার UTI হয়ে গেছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে গেছে। তো সেই কন্ডিশনটাকে আমরা বলবো নোজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। সে কিন্তু UTI নিয়ে অ্যাডমিশন হয়নি, সে অ্যাডমিশন হয়েছিল ডায়রিয়া নিয়ে। সে ডায়রিয়া ট্রিটমেন্ট করাতে গিয়ে নতুন একটা ডিজিজে আক্রান্ত হয়ে গেছে, তার UTI হয়ে গেছে। তো সেই কন্ডিশনটাকে আমরা বলবো নোজোকোমিয়াল ইনফেকশন। নেক্সট রয়েছে অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন কাদের ক্ষেত্রে হয়ে থাকে? মেনলি যারা ইমিউনোসাপ্রেসড বা যারা বিভিন্ন স্টেরয়েড থেরাপি নিয়ে থাকে, বা যারা সিগারেট পেশেন্ট, HIV পেশেন্ট, তো তাদের ক্ষেত্রে এই ডিজিজটা হয়ে থাকে। কি একটা টার্ম ইউজ করা রয়েছে? ইনফেকশন হুইচ টেক্স দ্য অপরচুনিটি প্রোভাইডেড বাই এ ডিফেক্ট ইন হোস্ট ডিফেন্স টু ইনফেক্ট দ্য হোস্ট অ্যান্ড হেন্স কজ দ্য ডিজিজ। যখন কোনো একটা ইমিউনোসাপ্রেসড বা কম্প্রোমাইজড পেশেন্টের তার দুর্বলতার সুযোগ নিয়ে, তার ইমিউনিটির সুযোগ নিয়ে কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া তাকে অ্যাটাক করে এবং তার মধ্যে একটা ডিজিজ প্রডিউস করে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো অপরচুনিস্টিক ইনফেকশন। এখানে ডেফিনেশন রয়েছে, মুখস্থ করে নিতে পারো। নেক্সট রয়েছে ইয়াট্রোজেনিক ইনফেকশন। ইয়াট্রোজেনিক ইনফেকশন এখানে কী বলা হয়েছে? এনি আনটুয়ার্ড অর অ্যাডভার্স কনসিকুয়েন্স অফ এ প্রিভেন্টিভ, ডায়াগনস্টিক অর থেরাপিউটিক ট্রিটমেন্ট অর প্রসিডিওর দ্যাট কজেস ইম্পেয়ারমেন্ট, হ্যান্ডিক্যাপ, ডিসেবিলিটি অর ডেথ রেজাল্টিং ফ্রম দ্য প্রফেশনাল অ্যাক্টিভিটি অফ ফিজিশিয়ানস অর আদার হেলথ কেয়ার প্রোভাইডার। এটা অনেকটা নোজোকোমিয়াল ইনফেকশনের মতোই, বাট এখানে কী বলা হয়েছে? ইয়াট্রোজেনিক ইনফেকশনের মধ্যে কোনো একজন মানুষ সিগারেট নিয়ে অ্যাডমিশন নিয়েছে, তো সেক্ষেত্রে আমরা তার ক্যাথেটার করলাম। তো ক্যাথেটারাইজেশন করতে গিয়ে তার ডিজিজটা আরও বেশি হয়ে গেছে, বা তার UTI হয়ে গেছে, বা তার আরও বেশি প্রবলেম হয়ে গেছে। তো এই যে মেডিকেল সার্ভিস নিতে গিয়ে, সেটা প্রিভেন্টিভ হতে পারে, ডায়াগনস্টিক হতে পারে, বা থেরাপিউটিক হতে পারে, তো একটা মেডিকেল পার্সন তার ট্রিটমেন্ট করতে গিয়ে যখন সে নতুনভাবে কোনো ডিজিজে আক্রান্ত হয়, তখন সেটাকে বলা হচ্ছে ইয়াট্রোজেনিক ইনফেকশন বা ফিজিশিয়ান ইনডিউসড ডিজিজ। নেক্সট রয়েছে জুনোসিস, অ্যান ইনফেকশন অর ইনফেকশিয়াস ডিজিজ ট্রান্সমিসেবল আন্ডার ন্যাশনাল কন্ডিশন ফ্রম ভার্টিব্রেট অ্যানিম্যাল টু ম্যান। যখন কোনো অ্যানিম্যাল থেকে আমাদের হিউম্যান বা মানুষের মধ্যে কোনো ডিজিজ ছড়িয়ে পড়ে, সেই কন্ডিশনটাকে আমরা বলি জুনোসিস বা জুনোটিক ডিজিজ। নেক্সট আমাদের রয়েছে একটা ভালো টার্ম রয়েছে অব্লিগেট হোস্ট। অব্লিগেট হোস্ট বলতে কী বোঝো? মিনস দ্য অনলি হোস্ট অফ এ প্যাথোজেনিক অর্গানিজম। কোনো প্যাথোজেনিক অর্গানিজমের শুধুমাত্র একটি যদি হোস্ট থাকে, একটা টাইপ হতে, সেটা মানুষ হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, তো সেটাকে আমরা বলি অব্লিগেট হোস্ট। নেক্সট রয়েছে প্রাইমারি অর ডেফিনেটিভ হোস্ট। প্রাইমারি বা ডেফিনেটিভ হোস্টের টার্ম এখানে কী রয়েছে? হোস্ট ইন হুইচ দ্য প্যারাসাইট অ্যাটেন্স ম্যাচিউরিটি অর পাসেস ইটস সেক্সুয়াল স্টেজ। যখন কোনো হোস্টের মধ্যে কোনো একটা ডিজিজ বা কোনো মাইক্রো অর্গানিজম তার মধ্যে তার রেপ্লিকেট হতে পারে, সেটা আস্তে আস্তে বাড়তে পারে, তার সেক্সুয়াল স্টেজগুলোকে কমপ্লিট করতে পারে, সেটাকে আমরা বলছি প্রাইমারি বা ডেফিনেটিভ হোস্ট। সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট হোস্ট কী বলেছে? হোস্ট ইন হুইচ দ্য প্যারাসাইট ইজ ইন লার্ভাল অর অ্যাসেক্সুয়াল স্টেজ। অর্থাৎ কোনো একটা হোস্টের মধ্যে সে যেমনভাবে ঢুকেছিল সেভাবেই বেরিয়ে যাবে, বা সেভাবেই তার শরীর থেকে অন্য শরীরে ট্রান্সফার হয়ে যাবে, তার কোনো চেঞ্জ হবে না, কোনো রেপ্লিকেশন হবে না, কোনো সেক্সুয়াল স্টেজ কমপ্লিট করতে পারবে না। সে লার্ভা হিসেবে ঢুকেছিল, লার্ভা হিসেবেই বেরিয়ে যাবে। বাট প্রাইমারি হোস্টের মধ্যে কী বলেছে? সে লার্ভা হিসেবে ঢুকেছিল, বাট লার্ভা থেকে তার লার্ভা দশা কমপ্লিট করে তার যে ম্যাচিওর ফেজ, তো সেই ম্যাচিওর ফেজ পর্যন্ত সে চলে গেছে।
বা নতুনভাবে সে আরও এক্সটেন্ড করেছে, আরও কিছু তার রেপ্লিকেশান হয়েছে, তো সেই কন্ডিশনটাকে আমরা বলছি প্রাইমারি হোস্ট। নেক্সট রয়েছে সোর্স এবং রিজার্ভার। সোর্স এবং রিজার্ভারের মধ্যে অনেক গণ্ডগোল হয়, অনেক গুলিয়ে যায়। সোর্সের এখানে টার্ম কী রয়েছে? এ পার্সন, অ্যানিম্যাল, অবজেক্ট অর সাবস্টেন্স ফ্রম হুইচ অ্যান ইনফেকশিয়াস এজেন্ট passes or disseminated. A person, animal, object or substance from which an infectious agent passes or disseminated. একটা মানুষ হতে পারে, অ্যানিম্যাল হতে পারে, অবজেক্ট হতে পারে, যেখান থেকে একটা ইনফেকশিয়াস এজেন্ট আরেকজনের ক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে বা ট্রান্সমিট হতে পারে, সেটাকে আমরা বলছি সোর্স। বাট এখানে সে কোনোভাবেই তার রেপ্লিকেশন করতে পারবে না, তার নিউট্রিশন কালেক্ট করতে পারবে না, শুধুমাত্র সে একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়বে, সেই কন্ডিশনটাকে আমরা বলছি সোর্স। বাট রিজার্ভারের ক্ষেত্রে কী বলা হয়েছে? এনি পার্সন, অ্যানিম্যাল, অ্যান্থ্রোপড, প্ল্যান্ট, সয়েল অর সাবস্টেন্স ইন হুইচ অ্যান ইনফেকশন এজেন্ট লাইভস অ্যান্ড মাল্টিপ্লাইজ। সেখানেই সে বাস করবে, সেখানে সেই মাল্টিপ্লাই হবে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো রিজার্ভার। এই হচ্ছে মেন ডিফারেন্স। সোর্স শুধুমাত্র তার শরীরে থাকবে এবং একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়বে, সেটাকে বলা হচ্ছে সোর্স। এবং রিজার্ভারের ক্ষেত্রে তার যে বেঁচে থাকার জন্য নিউট্রিশন প্রয়োজন, সেটা যখন সেই জায়গা থেকে কালেক্ট করবে, সেই জায়গা থেকে সে একজনের থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে, বাট সেখানে থাকবে তার নিউট্রিশন এবং তার মাল্টিপ্লিকেশনের জন্য। নেক্সট রয়েছে ক্লিনিক্যাল কেস এবং সাবক্লিনিক্যাল কেস। এই দুটো টার্মও খুব ইউজ করা হয়, কোনটা ক্লিনিক্যাল কেস এবং কোনটা সাবক্লিনিক্যাল কেস। ক্লিনিক্যাল কেসের ডেফিনেশনে বলা হয় যে দিস মে বি মাইল্ড, মডারেট, সিভিয়ার অর ফ্যাটাল, বাট এখানে মেন টার্ম যেটা হবে ডিটেক্টেড বাই ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। কোনো পেশেন্টের জ্বর আসছে, অনেক দিন ধরে জ্বর আসছে, 3-4 দিন ধরে জ্বর আসছে, বাট কী কারণে জ্বর আসছে সেটা আমরা জানি না। জ্বরের তো বিভিন্ন কারণ থাকতে পারে, যেহেতু এটা একটা এমনি সিমটম, তো এটা বিভিন্ন কারণে হতে পারে। সেই জন্য আমরা তার ব্লাড টেস্ট করলাম বা বিভিন্ন তার টেস্ট করলাম, তো টেস্ট করে যখন জানতে পারলাম সে কোনো একটা ভাইরাস বা কোনো একটা ব্যাকটেরিয়ায় অলরেডি ইনফেক্টেড হয়েছে, তো যখন আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে কনফার্ম হচ্ছি, সেই কন্ডিশনটাকে আমরা বলবো ক্লিনিক্যাল কেস। নেক্সট আমাদের রয়েছে সাবক্লিনিক্যাল কেস। ইন অ্যাপারেন্ট কোভার্ট মিসড কেস, দ্য ডিজিজ এজেন্ট মাল্টিপ্লাইজ ইন দ্য হোস্ট বাট ডাজ নট ম্যানিফেস্ট ইটসেলফ বাই সাইন অর সিমটম। সাবক্লিনিক্যাল কেস কী বলা হয়েছে? একটা মানুষের মধ্যে সে থাকবে, মানুষের মধ্যে সে তার সংখ্যা বাড়াতে পারে, রেপ্লিকেট হতে পারে, বাট সে কোনো ডিজিজ বা তার কোনো সিমটম শো করবে না, তার মধ্যেই সে থাকছে, তার শরীরে সে রিজার্ভার হিসেবেও থাকতে পারে, তার শরীরে সে আস্তে আস্তে বাড়তে থাকছে, সংখ্যা বাড়তে থাকছে, মাল্টিপ্লাই করতে থাকছে, বাট সে কোনো সাইন এবং সিমটম শো করবে না, সেটা হচ্ছে সাবক্লিনিক্যাল কেস। তো এই কন্ডিশনটা খুব খারাপ, কারণ এই সময় আমরা কাউকে দেখে বুঝতে পারবো না কেউ ইনফেক্টেড কিনা। এই সময় যদি আমরা তার সংস্পর্শে আসি, তার কাছাকাছি থাকি, অযথা সেটা যদি এমন হয় যে কমিউনিকেবল ডিজিজ তার হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে যায়, তো তার সংস্পর্শে যারা যারা রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই হয়ে যেতে পারে। তো এই কন্ডিশনটা খুব একটা ক্রিটিক্যাল কন্ডিশন, কারণ আমরা তাকে রোগী হিসাবে বুঝতেই পারবো না, কিন্তু সে অলরেডি ইনফেকশনগুলোকে ছড়িয়ে দেবে। নেক্সট রয়েছে আমাদের ল্যাটেন্ট ইনফেকশন। ল্যাটেন্ট ইনফেকশনের টার্ম কী রয়েছে? দ্য হোস্ট ডাজ নট শেড দ্য ইনফেকশিয়াস এজেন্ট হুইচ লাইজ ডরমেন্ট উইদিন দ্য হোস্ট উইথাউট সিমটম। ল্যাটেন্ট ইনফেকশনের মধ্যে কী বলা হয়েছে? একজন মানুষের শরীরের মধ্যে থাকবে, বাট সে কোনো সিমটম প্রকাশ করবে না। এক্ষেত্রে ল্যাটেন্ট ইনফেকশন এবং সাবক্লিনিক্যাল ইনফেকশনের মধ্যে ডিফারেন্সের একটা মেন পয়েন্ট হচ্ছে, ল্যাটেন্ট ইনফেকশনের ক্ষেত্রে সে ডরমেন্টে থাকবে, সে ইনঅ্যাক্টিভ থাকবে, না মাল্টিপ্লিকেশান হবে, না সংখ্যায় বাড়বে, না কোনো ডিজিজ প্রডিউস করবে, সেটাই হচ্ছে আমাদের ল্যাটেন্ট ইনফেকশান। বাট সাবক্লিনিক্যালের ক্ষেত্রে সেই এজেন্টটা কিন্তু মাল্টিপ্লাই করবে, তার শরীরেই থাকবে, কোনো ডিজিজ বা সিমটম না প্রকাশ করলেও সে মাল্টিপ্লাই করতে থাকবে। বাট এখানে ল্যাটেন্ট ইনফেকশনের ক্ষেত্রে সে যেমন ঢুকেছিল সেইভাবেই সেই কন্ডিশনে তার হোস্টের মধ্যে থেকে যাবে, সেটা ডরমেন্ট ফর্মেই থেকে যাবে, সেটা হচ্ছে আমাদের ল্যাটেন্ট ইনফেকশন। নেক্সট রয়েছে আমাদের প্রাইমারি কেস এবং ইন্ডেক্স কেস। প্রাইমারি কেস কোনটা বলা হচ্ছে? ফার্স্ট কেস অফ কমিউনিকেবল ডিজিজ introduced to the population unit being studied. First case of communicable disease introduced to the population unit being studied. যখন কোনো একটা কমিউনিটির মধ্যে বা কোনো একটা দেশের মধ্যে কোনো একটা ডিজিজ প্রথম আসছে, যেমন করোনার ক্ষেত্রে যেই কেসটা ইন্ডিয়াতে প্রথম ছিল সেটা হবে প্রাইমারি কেস। কেন? কারণ এর আগে ইন্ডিয়াতে করোনার কোনো কেস ছিল না, যে প্রথম ডিজিজটা নিয়ে এসেছে সে হচ্ছে আমাদের প্রাইমারি কেস, তাকে আমরা প্রথম পেলাম। নেক্সট কি রয়েছে? ইন্ডেক্স কেস। ফার্স্ট কেস দ্যাট কামস টু নোটিস অফ দ্য ইনভেস্টিগেটর।
মেনলি হেলথ সিস্টেমের মধ্যে যখন আমরা তাকে ধরছি, যে প্রথম আসলো সে হচ্ছে আমাদের প্রাইমারি কেস। এবার তাকে যদি আমরা তার আরটিপিসিআর করে টেস্ট করা হয়, তাকে আমরা কনফার্ম করতে পারি যে হ্যাঁ সে পজিটিভ, অর্থাৎ তাকে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করছি আমাদের হেলথ সিস্টেমের মধ্যে তাকে কাউন্ট করা হচ্ছে, তো সেই কন্ডিশনটা হবে আমাদের ইন্ডেক্স কেস। সেটা এখানে মেন ডিফারেন্স রয়েছে। ফার্স্ট কেস অফ কমিউনিকেবল ডিজিজ ইন্ট্রোডিউসড ইন্টু দ্য পপুলেশন, একটা পপুলেশনের মধ্যে প্রথম যেটা ইন্ট্রোডিউসড হয় বা প্রথম যেটা আসে ইউনিট বিং স্টাডিড, যেটাকে আমরা কাউন্ট করছি, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কেস। বা যখন আমাদের হেলথ সিস্টেমের মধ্যে রিপোর্ট করা হবে তখন সেটা হয়ে যাবে আমাদের ইন্ডেক্স কেস। নেক্সট রয়েছে সাসেপ্টিবল হোস্ট, পারসন অ্যাট এ রিস্ক অফ গেটিং ইনফেকশন ডিউ টু রিডিউসড ইমিউন স্ট্যাটাস। কারো ইমিউনিটি কমে যাওয়ার জন্য সে যখন প্রোন টু ইনফেকশন হয়ে যাবে, তার ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকবে, তখন তাকে আমরা বলবো সাসেপ্টিবল হোস্ট। ইনকিউবেশন পিরিয়ড, টাইম ইন্টারভ্যাল বিটুইন ইনফেকশন বাই ইনফেকশিয়াস এজেন্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্স্ট সাইন অর সিমটম অফ দ্যাট ডিজিজ। কোনো একটা ডিজিজের যে পজিটিভ এজেন্ট রয়েছে সেটা যখন আমার শরীরে এন্টার করলো এবং তার পরবর্তীকালে তার যে ফার্স্ট সাইন বা তার অনেকগুলো সেই ডিজিজ বা সেই পজিটিভ অর্গানিজমের জন্য আমাদের যে ডিজিজ হতে পারে তার অনেক কিছু সিমটম বা সাইন থাকতে পারে। প্রথম যখন একটা সাইন প্রকাশ পাচ্ছে, যে ডেটে প্রকাশ পাচ্ছে, এই যে টাইমের ইন্টারভাল, সেটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। নেক্সট রয়েছে আমাদের কমিউনিকেবিলিটি, পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি। একটা ডিজিজ কতদিন কমিউনিকেবল হতে পারে, কতদিন পর্যন্ত সে ডিজিজ ছড়াতে পারে। টাইম ডিউরিং হুইচ অ্যান ইনফেকশিয়াস এজেন্ট মে বি ট্রান্সফার্ড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম অ্যান ইনফেক্টেড পারসন টু অ্যান অ্যানাদার পারসন। একজন ইনফেক্টেড পারসনের মধ্যে যে জীবাণুটা রয়েছে, তো সেই জীবাণুটা একজন অসুস্থ মানুষের থেকে একজন সুস্থ মানুষের পর্যন্ত যতদিন পর্যন্ত সে ছড়িয়ে দিতে পারে, সেই কন্ডিশনটাকে আমরা বলি পিরিয়ডস অফ কমিউনিকেবিলিটি। দ্য টাইম ডিউরিং হুইচ অ্যান ইনফেকশিয়াস এজেন্ট মে be transferred directly or indirectly from an infected person to another person. Demographic scientific study of human population. ডেমোগ্রাফি এবং এপিডেমিওলজি দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। ডেমোগ্রাফি হচ্ছে আমাদের হিউম্যান পপুলেশনের স্টাডি, তার ডিস্ট্রিবিউশন, তার কোথায় বেশি রয়েছে বা কোন এজ গ্রুপ বেশি রয়েছে, সেই সম্পর্কে যখন আমরা স্টাডি করি সেটাকে আমরা বলি ডেমোগ্রাফি। আর এপিডেমিওলজি স্টাডি অফ ডিজিজ, সায়েন্টিফিক্যাল স্টাডি অফ ডিজিজ। এখান থেকে অনেক কোশ্চেন করা হয়, কমিউনিটির ক্ষেত্রে তো হয়েই থাকে। IMNCI এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনাটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস। ফুল ফর্ম অফ IMNCI, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনাটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস। নেক্সট রয়েছে আন্ডার IMNCI মেন ফোকাস অন ডিজিজ। IMNCI মেনলি কোন কোন ডিজিজের উপর ফোকাস করেছে, যেহেতু এটা নিউনাটাল এবং চাইল্ডহুড কন্ডিশন, সেক্ষেত্রে যে সমস্ত ডিজিজগুলো বাচ্চাদের ক্ষেত্রে বা চিলড্রেনদের ক্ষেত্রে হয়ে থাকে, সেই সমস্ত ডিজিজগুলো প্রিভেনশন করে এর মেন ফোকাস। তো কী কী রয়েছে? ডায়রিয়া রয়েছে, ARI রয়েছে, ম্যালেরিয়া, মিজলস, ম্যালনিউট্রিশন, এই সমস্ত ডিজিজগুলো নিউনাটাল পিরিয়ডে বা চাইল্ডহুড পিরিয়ডে যেহেতু বেশি হয়, তাই এগুলোর উপর মেনলি ফোকাস করা হয়। নেক্সট রয়েছে প্রাইমারি হেলথ কেয়ার কভার্স এ পপুলেশন অফ। প্রাইমারি হেলথ কেয়ার বা PHC কত পপুলেশন কভার করে থাকে? জেনারেলি 20,000 থেকে 30,000 পর্যন্ত যে পপুলেশন, তাদেরকে কভার করে থাকে PHC বা প্রাইমারি হেলথ সেন্টার। নেক্সট রয়েছে CHC, কমিউনিটি হেলথ সেন্টার কতজন পপুলেশনকে কভার করে থাকে? 80,000 থেকে 1,20,000। আর সাব সেন্টার বা HWC 3,000 থেকে 5,000। তো 5,000 হচ্ছে আমাদের প্লেন এরিয়া, হিলি এরিয়াতে 3,000। CHCর ক্ষেত্রেও হিলি এরিয়াতে বা ট্রাইবাল এরিয়াতে 80,000 এবং প্লেন এরিয়াতে 1,20,000। PHCর ক্ষেত্রেও হিলি বা ট্রাইবাল এরিয়াতে 20,000 এবং প্লেন এরিয়াতে 30,000। নেক্সট রয়েছে ফুল ফর্ম অফ ICDS। ICDS-এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এখানে স্কিম নয়, সার্ভিস টার্মটা ইউজ করতে হবে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ICDS স্কিম কামস আন্ডার ICDS যে স্কিম রয়েছে সেটা কার আন্ডারে রয়েছে? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো এখানে এই সমস্ত কোশ্চেনগুলো রয়েছে বা এখান থেকে কোশ্চেন হতে পারে।